৮ মার্চ ২০১৪ তারিখে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 যা আকাশের রাজা নামে পরিচিত কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বোয়িং 777 বিমানটি ২২৫ জন যাত্রী এবং ৯ জন ক্রু সদস্য মোট ২৩৪ জন যাত্রী নিয়ে রওনা শুরু করে। তখন রাত ১২টা ৪১ ছিল এবং বিমানটি দক্ষিণ চীন সাগরের ৮৩০০ ফুট উপরে শান্তভাবে উঠছিল। বিমানটির নেতৃত্ব দিচ্ছিলেন অভিজ্ঞ ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ এবং সহ পাইলট ফারিক আব্দুল হামিদ তার প্রশিক্ষণ শেষ করছিলেন। ককপিটে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। বাইরে তারা খচিত আকাশ এবং নিচে গভীর সমুদ্র। কিছু যাত্রী ঘুমাচ্ছিলেন, অন্যান্যরা তাদের গন্তব্যের স্বপ্ন দেখছিলেন এবং কেউ কেউ হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। কেউই ধারণা করতে পারেনি যে এটি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। উড্ডয়নের প্রায় ১ ঘন্টা পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডারে একটি সংক্ষিপ্ত বার্তা ভেসে উঠল, কারিগরি ত্রুটি। বিমানের কিছু যন্ত্র হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। কেউ কিছু বোঝার আগেই বিমানের বেশিরভাগ সিস্টেম একে একে ব্যর্থ হতে শুরু করে এবং তারপর ককপিটের ভিতরে একটি ছোট্ট বিস্ফোরণ ঘটে। একটি অদ্ভুত গন্ধযুক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এটি ছিল একটি বিষাক্ত গ্যাস যা কয়েক সেকেন্ডের মধ্যে উভয় পাইলটকে অজ্ঞান করে দেয়। তারা এটিসিকে জরুরি বার্তা পাঠানোর চেষ্টা করছিল। ঠিক তখনই বিমানটি রাডার থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। ককপিটের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে এটি খোলার কোনো উপায় ছিল না। যখন ভিতরের যাত্রীরা ধাক্কা অনুভব করে তখন তারা চিৎকার করে ওঠে। তারা ককপিটের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু এটি লোহার দেয়ালের মতো শক্তিশালী ছিল। বিমানটি এখন অটোপাইলট মোডে ছিল, পূর্ণ গতিতে অজানা দিকে উঠছিল। বিমানটি ৪৯,১০০ কিলোমিটার জ্বালানি বহন করছিল, যা প্রায় ৮ ঘন্টা ধরে এটিকে ভাসিয়ে রাখার জন্য যথেষ্ট ছিল। ধীরে ধীরে বিষাক্ত গ্যাসটি কেবিন জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং একে একে সমস্ত যাত্রী অজ্ঞান হয়ে যেতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা নিয়ন্ত্রণহীন বিমানটি অজানা সমুদ্রের উপর ভূতের মতো ঝুলেছিল। ভোর ৫টা ৪০ মিনিটে প্রায় ৫ ঘন্টা অজ্ঞান থাকার পর ক্যাপ্টেন জাহারি ককপিটে জ্ঞান ফিরে পান। ব্যথায় তার মাথা ফেটে যাচ্ছিল। যখন সে বাইরে তাকালো তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সো গাইস, বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, এই ভিডিওটির ফার্স্ট পার্ট আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। সো এর পরের সিনে দেখানো হয় যে ক্যাপ্টেন জাহারির যতদূর চোখ যাচ্ছে কেবল নীল সমুদ্র দেখতে পাচ্ছিল, এক বিন্দুও জমি দেখতে পাননি। ড্যাশবোর্ডের ঝলমলে আলো ইঙ্গিত দিচ্ছিল যে কয়েক মিনিটের মধ্যে বিমানটির জ্বালানি শেষ হয়ে যাবে। তাদের সামনে একমাত্র পথ ছিল মৃত্যু। কাঁপতে কাঁপতে তারা ইন্টারকমের মাধ্যমে ঘোষণা করলো, আমরা দুর্ঘটনার কবলে পড়তে চলেছি। আর এই কণ্ঠস্বর অজ্ঞান যাত্রীদের জাগিয়ে তুলল। বিমানের ভিতরে দৃশ্য ছিল হৃদয় বিদায়ক। মানুষ চিৎকার করছিল আর কাঁদছিল। কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, কেউ কেউ তাদের সন্তানদের ছবি আঁকড়ে ধরেছিল, আর কেউ কেউ তাদের সন্তানদের ছবি আঁকড়ে ধরেছিল। ক্যাপ্টেন তার সর্বশক্তি দিয়ে বিমানটিকে জলে নামার চেষ্টা করেছিলেন, কিন্তু তা প্রায় অসম্ভব। সবাই বুঝতে পারছিল যে তাদের জীবন আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। সবাই চুপ করে রইল, একে অপরের হাত ধরে মৃত্যুর মুখের দিকে তাকিয়ে রইল। বিমানটি সমুদ্রে আঘাত করার ঠিক আগে বাতাসে নীরবতা, কান্নার শব্দ ২৩৪ জন প্রাণের সমাপ্তির ইঙ্গিত দিচ্ছিল। ক্যাপ্টেনের শেষ নির্দেশ ছিল, সবাই লাইফ জ্যাকেট পরে দরজার কাছে এসো। একে একে মানুষ কাঁপতে কাঁপতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। শেষ ব্যক্তিটি লাফ দেওয়ার সাথে সাথেই বিমানটি প্রচণ্ড বিস্ফোরণের সমুদ্রে ডুবে যায়। আগুনের একটি গোলা বেরিয়ে আসে। বিমানটি হাজার হাজার টুকরো হয়ে যায়। দুর্ঘটনায় ক্যাপ্টেন জাহারি এবং সহপাইলট ফারিক মারা যান, কিন্তু বাকি সকল যাত্রী বেঁচে যান। তারা বিমানের ভাঙা টুকরোগুলো আঁকড়ে ধরে ঠান্ডা ভয়ঙ্কর সমুদ্রে ভেসে বেড়াতে থাকেন। ১০ জন এক এক করে প্রতিটি টুকরো ধরে মরিয়া হয়ে আশা করেন যে কেউ তাদেরকে উদ্ধার করবে, কিন্তু চারপাশে ছিল শুধুই সমুদ্র এবং ঢেউ তাদের অজানা ভবিষ্যতে ভাসিয়ে নিয়ে যায়। ঢেউ তাদের খেলনার মতো ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছিল। প্রথম দিনেই ১০ জন খিদে, তৃষ্ণা এবং ঠান্ডায় মারা যায়। বাকিরা সাহস সঞ্চয় করে, একে অপরকে সান্ত্বনা দেয়, আত্মবিশ্বাসী হয় যে তারা বেঁচে যাবে। তারা তাদের মৃত্যুকে পেছনে ফেলে পুরো রাত চাঁদের আলোয় কাটিয়ে দেয়। তারপর সকাল আসে। আরব নামে একজন যাত্রীর কাছে একটি টেলিস্কোপ ছিল। সে ক্রমাগত চারপাশে তাকিয়েছিল, একটি ছোট্ট জমির সন্ধান করছিল এবং তারপর এক মুহূর্তের জন্য ভাগ্য তাদের অনুকূল বলে মনে হয়েছিল। ভোরের প্রথম রশ্মির সাথে আরব দূরে একটি ছোট্ট দ্বীপ দেখতে পেল। জমি আছে, সামনে জমি আছে বলে চিৎকার করতে লাগলো। তার কণ্ঠে এক নতুন আশা জেগে উঠল। সবাই সেই দিকে তাকালো। এটি ছিল একটি ছোট্ট দ্বীপ, যেন কেউ সমুদ্রের মাঝখানে বালির টুকরো ছুঁড়ে ফেলে দিয়েছে। সকলেই তাদের অবশিষ্ট শক্তি এবং আনন্দ সংগ্রহ করে দ্বীপের দিকে এগিয়ে যেতে শুরু করলো। ঘন্টার পর ঘন্টা লড়াই করার পর যখন তারা তীরে পৌঁছালো তখন তাদের আশা এক ভয়াবহ ধাক্কায় পরিণত হলো। দ্বীপটি মাত্র ৮৩ মিটার বৃত্তাকার এলাকা জুড়ে বিস্তৃত ছিল, এত ছোট যে আপনি এক কোণ থেকে অন্য কোণে দৌড়াতেও পারবেন না। দ্বীপটিতে কেবল দুটি নারকেল গাছ এবং বালি ছিল। কোনো বন ছিল না, কোনো প্রাণী ছিল না, পানীয় জলের কোনো উৎসও ছিল না। ২০০ জনেরও বেশি মানুষের জন্য এই জায়গাটি একটি খোলা কারাগারের মতো ছিল, একটি বিশাল সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ার ঝুঁকিপূর্ণ। তারা এখানে আটকা পড়েছিল, এমন একটি জায়গায় যেখানে জীবন মৃত্যুর চেয়েও খারাপ ছিল। তারা আহতদের যত্ন নিতে শুরু করেছিল। তারা তাদের কাপড় ছিঁড়েছিল এবং ব্যান্ডেজ তৈরি করেছিল, কিন্তু সবার মনে একই প্রশ্ন ভরে গিয়েছিল, আমরা এখানে কিভাবে বাঁচব? পরের দিন সকালে রোদ জ্বলছিল। রোদ থেকে রক্ষা পেতে লোকেরা মাথার উপর কাপড় বেঁধে নিল। এবার শুরু হলো আসল যুদ্ধ, তৃষ্ণার যুদ্ধ।
লবণাক্ত জল পান করার ফলে আরও কিছু লোক অসুস্থ হয়ে পড়ল। সকলের চোখ ওই দুটি নারকেল গাছের উপর ছিল, কিন্তু সেগুলোতে আহরণ করা বিপজ্জনক ছিল। এক যুবক সাহস সঞ্চয় করে তার বেল্ট ব্যবহার করে গাছে উঠতে শুরু করলো। বেশ কয়েকবার পিছলে যাওয়ার পর অবশেষে সে কয়েকটি নারকেল তুলতে সক্ষম হলো, কিন্তু সেই নারকেলগুলি 200 জনের জন্য সরিষা দানার মতো ছিল। প্রথমবারের মতো জল বন্টন নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা দেখা দিল। সিদ্ধান্ত নেওয়া হলো যে শিশু এবং আহতদের প্রথম জল দেওয়া হবে। রাতের বাতাস ঠান্ডা হতে শুরু করার সাথে সাথে সবাই লাইফ জ্যাকেট এবং সিট কুশন নিয়ে একটি বৃত্ত তৈরি করলো। তাদের শরীর উষ্ণ রাখার জন্য একসাথে জড়ো হলো। পরের দিন তারা বালির উপর বড় বড় অক্ষরে SOS লিখেছিল এবং তারা বিমানের চকচকের টুকরোগুলো এমনভাবে সাজিয়েছিল যাতে সূর্যের আলোয় সেগুলো ঝিকিমিকি করে, হয়তো কারো নজর কাড়ে। তারা ধ্বংসাবশেষ থেকে তার পাইপ এবং সিট বেল্ট সংগ্রহ করতে শুরু করে। একটি নিয়ম তৈরি করা হয়েছিল। প্রথমে বৃষ্টির জল সংগ্রহ করার জন্য প্লাস্টিকের সিট দিয়ে একটি তাঁবুর মতো কাঠামো তৈরি করা হয়েছিল। সবাই জানতো যে প্রতিটি ফোঁটা মূল্যবান। 4 নম্বর দিনে ঢেউ কমার সাথে সাথে ছোট্ট ছোট্ট পুকুরে কয়েকটি কাঁকড়া এবং শেলফিশ দেখা গেল। মানুষের চোখ জ্বলে উঠল। বিমানের একটি ধারালো টুকরো থেকে একটি ছুরি তৈরি করা হয়েছিল এবং সিট বেল্ট ব্যবহার করে একটি ছোট্ট জাল তৈরি করা হয়েছিল। সেদিন প্রথমবারের মতো তারা আগুনে রান্না করা কিছু খেয়েছিল। উত্তপ্ত পাথরে কাঁকড়া ভাজা হতো, কিন্তু এই খাবারটি খুব কম ছিল। ধীরে ধীরে জীবন একটি ভয়ঙ্কর রুটিনে পরিণত হতে শুরু করে, যেখানে প্রতিটি দিন একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। সো গাইস, এই মানুষদের এই হৃদয় বিদায়ক সংগ্রাম আমাদের শেখায় যে জীবন কতটা মূল্যবান। আমি যেভাবে আমার গল্প বলি তা যদি আপনি উপভোগ করেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেন কি আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ করে তোলে। আর হ্যাঁ, এই গল্পটি অবশ্যই আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবার সেই ভয়ঙ্কর দ্বীপে ফিরে আসা যাক। সমুদ্রের মধ্যে 1 মাস কেটে গেল। সেই 1 মাসে বহির্বিশ্বে MH370 খুঁজে বের করার জন্য ইতিহাসের বৃহত্তম অনুসন্ধান অভিযান শুরু হয়ে গিয়েছিল। এই হতাশার মাঝে আশার ছোট্ট একটা রশ্মি ফুটে উঠল। একদিন 121তম দিনে দূরে একটা জেট প্লেনের পাতলা রূপরেখা দেখা গেল। সবাই পাগলের মতো চিৎকার করতে লাগলো, তাদের তৈরি প্রতিফলন দিয়ে সংকেত দিতে লাগলো। তারা আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করার চেষ্টা করলো, কিন্তু প্লেনটি অনেক দূরে এবং খুব উঁচুতে ছিল। কয়েক মিনিটের মধ্যেই এটি দৃষ্টির বাইরে চলে গেল। আকাশে অল্প সময়ের জন্য যে আশা জেগেছিল তা আবার সমুদ্রে ডুবে গেল। এই ঘটনা সমস্ত মানুষের মন ভেঙে দিল, এমনকি কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। 1 বছর কেটে গেল। এখন দ্বীপে প্রায় 70 জন মানুষ অবশিষ্ট রয়েছে। তারা নিজেদেরকে দ্বীপবাসী বলতে শুরু করলো। বাইরের পৃথিবীর স্মৃতি ম্লান হয়ে যাচ্ছিল। দুর্ঘটনার সময় যারা শিশু ছিল তারা এখন কিশোর বয়সে পরিণত হয়েছে। তাদের জন্য ওই দ্বীপটিই ছিল তাদের পৃথিবী। তারা নারকেলের তন্তু দিয়ে দড়ি বুনতে এবং নারকেলের খোসা দিয়ে বাসন তৈরি করতে শিখেছিল। তারা আবহাওয়া বুঝতে শুরু করেছিল। দ্বিতীয় বছরের শেষের দিকে তারা যে প্রথম নারকেল গাছটি রোপণ করেছিল তাতে ফল ধরেছিল। সেই দিনটি উৎসবের মতো পালিত করা হয়েছিল। মনে হচ্ছিল যেন জীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। চতুর্থ বছরে দ্বীপে প্রথম সন্তানের জন্ম হয়, কিন্তু এই অপুষ্টিতে ভোগা শিশুটি বেশি দিন বাঁচেনি। এটি ছিল আরেকটি যন্ত্রণাদায়ক আঘাত। সময় কেটে গেল। মানুষের ভাষা, তাদের জীবনযাত্রা সবকিছুই বদলে যেতে শুরু করলো। পুরনো প্রজন্ম একে একে মারা গেল এবং একটি নতুন প্রজন্ম, যাদের পুরনো পৃথিবীর কোনো স্মৃতি ছিল না, তারা বেড়ে উঠেছিল। ষষ্ঠ বছরে নতুন প্রজন্মের মধ্যে ক্ষমতার জন্য লড়াই শুরু হলো। নারকেল গাছের উপর কার অধিকার থাকবে তা নিয়ে আবার লড়াই শুরু হলো। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছিল। সপ্তম বছরে একটি নতুন এবং ভয়ানক সমস্যা দেখা দিল। সেই ছোট্ট দ্বীপের বালুকাময় মাটি তার উর্বরতা হারাতে শুরু করলো। নারকেল গাছগুলি দুর্বল হতে শুরু করেছিল, কম ফল ধরতে শুরু করলো। নতুন চারাগুলিও সঠিকভাবে বৃদ্ধি পেতে ব্যর্থ হলো। অষ্টম বছরে আবার খাদ্যের অভাব ফিরে এলো। খিদে এবং অপুষ্টি আবার মানুষকে দুর্বল করতে শুরু করলো। রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে গেল। এমনকি একটি ছোট্ট ক্ষত এখন মারাত্মক হয়ে উঠল। ঝড় দ্বীপের কিনারা ক্ষয় করতে শুরু করেছিল। তাদের 83 মিটার লম্বা ঘর ক্রমশ ছোট হয়ে আসছিল। একদিন একটি ভয়ানক ঝড় দুটি নারকেল গাছের মধ্যে একটি উপড়ে ফেলল। এটা কেবল একটি গাছের ক্ষতি ছিল না, বরং তাদের অস্তিত্বের ভিত্তি ভেঙে পড়ল। এখন তাদের কাছে কেবল একটি গাছ অবশিষ্ট ছিল, যা তাদের সমগ্র জনসংখ্যার ভরণ পোষণের জন্য যথেষ্ট ছিল না। লোকেরা দ্বীপ ছেড়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছিল। তারা কাঠ এবং ধ্বংসাবশেষ দিয়ে ছোট্ট ছোট্ট নৌকা তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সমুদ্রের নির্মম ঢেউ সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। দশম বছরে দ্বীপে মাত্র 30 জনেরও কম লোক অবশিষ্ট ছিল। তাদের বেশিরভাগই বৃদ্ধ এবং দুর্বল ছিল। তারা নতুন গাছ লাগানোর চেষ্টা ছেড়ে দিয়েছিল। হতাশা সবাইকে গ্রাস করেছিল। কেউ কেউ চুপচাপ বসে থাকতো, সমুদ্রের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু একদিন সমুদ্রের মধ্যে অদৃশ্য হয়ে যেত। দীর্ঘ খরার পরে এবং তারপর ঝড়ের পর ঝড় আসতো। জলের সমস্ত উৎস শুকিয়ে যেত। মানুষ ক্ষুধা এবং তৃষ্ণায় একে একে মারা যেতে শুরু করে। যারা বেঁচে ছিল তারা এতটাই দুর্বল ছিল যে তারা একে অপরকে কবরও দিতে পারত না। দ্বীপটি এখন কঙ্কাল এবং মৃতদেহে ছেয়ে গিয়েছিল। এই জায়গাটি একটি কবরস্থানে পরিণত হয়েছিল, স্বর্গের টুকরো নয়, যেখানে জীবিতরা সমস্যাগুলির মতো বাস করত। তারা একে অপরের সাথে কথা বলতো না, কেবল তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করত।
এভাবেই 11টা বছর পার হয়ে গেল। দ্বীপে কেবলমাত্র একজনই জীবিত ছিল, আর সেই ব্যক্তিটার নাম হলো আরব, যে কিনা সেই ব্যক্তি যে প্রথম টেলিস্কোপ দিয়ে এই দ্বীপটি দেখেছিল। তার সমস্ত বন্ধু বান্ধব, তার পরিবার তার চোখের সামনে অদৃশ্য হয়ে গিয়েছিল। সে দুর্বল এবং বৃদ্ধ হয়ে গিয়েছে, তার চুল সাদা হয়ে গিয়েছিল এবং তার চোখ শূন্যতায় ভরে গিয়েছিল। সে প্রতিদিন ঘুম থেকে উঠে একমাত্র অবশিষ্ট নারকেল গাছের দিকে তাকাতো এবং তারপর তার নিজের অগণিত কঙ্কালের দিকে তাকাতো। একদিন সকালে সে তার সমস্ত শক্তি সঞ্চয় করে সেই প্রথম চারা গাছটির কাছে যায়, যা এখন একটি ছোট্ট দুর্বল গাছে পরিণত হয়েছে, কিন্তু তাতে কখনো ফল ধরেনি। সে তার নিচে শুয়ে পড়ে। সে চোখ বন্ধ করে তার 11 বছরের ভয়ঙ্কর যাত্রার কথা মনে করে। বিমানটি উড়ে গেল, বিস্ফোরণ, সমুদ্র, দ্বীপ, মারামারি, মৃত্যু, ছোট ছোট আনন্দ এবং কখনো শেষ না হওয়া অপেক্ষা। আরবের নিঃশ্বাস ধীরে ধীরে শেষ হয়ে গেল। দ্বীপের শেষ কণ্ঠ চিরতরে নীরব হয়ে গেল। সময় কেটে গেল। ঋতু বদলে যেতে শুরু করে। ঋতুও বদলে গেল। ঝড় এলো এবং চলেও গেল। দ্বীপটি কঙ্কালে ভরা একটি নির্জন দ্বীপ হয়ে রইল। এমনকি বছরের পর বছর ধরে একমাত্র নারকেল গাছটিও শুকিয়ে গেল এবং পড়ে গেল। কেবল সেই ছোট্ট অসমাপ্ত গাছটি তাদের সংগ্রামের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। কখনো ফল ধরেনি। তাদের চিৎকার, তাদের আশা, তাদের যন্ত্রণা সবকিছুই সেই সমুদ্রের ঢেউ এবং সেই দ্বীপের বাড়িতে চাপা পড়ে গিয়েছিল। তারা সবাই বেঁচে ছিল কেবল মৃত্যুর জন্য। তারা 11 বছর ধরে বেঁচে থাকার জন্য লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু জয়লাভ করে। প্রায় 6 মাস পরে একটি পর্যটক নৌকার পথ হারিয়ে সেই অজানা দ্বীপে পৌঁছে যায়। নৌকার ক্যাপ্টেন তার দূরবীন দিয়ে অদ্ভুত কিছু দেখতে পান এবং তদন্তের জন্য তার কিছু ক্রু নিয়ে সেই দ্বীপে অবতরণ করেন। তারা সেখানে গিয়ে যে দৃশ্য দেখেন তাতে তারা আতঙ্কিত হয়ে ওঠে। পুরো দ্বীপটি মানুষের কঙ্কাল, ছোট্ট অসমাপ্ত আশ্রয়স্থল এবং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় দিয়ে পরিপূর্ণ। কঙ্কালের কাছে তারা একটি ভাঙা ফোন দেখতে পায়, যার পিছনে একটি আঁচড় কাটা বার্তা ছিল। আমরা MH370 থেকে এসেছি। আমরা চেষ্টা করেছি। পৃথিবী যারা সমুদ্রে ডুবে যাওয়া 238 জনকে ভুলে গিয়েছিল, এখন তাদের ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হচ্ছে। তারপর একজন অনুসন্ধানকারী এমন একটি চূড়ান্ত দৃশ্যের মুখোমুখি হন যা সকলের হৃদয় ভেঙে দেয়। একটি কঙ্কালের হাত, যার আঙুলগুলি একটি ছোট্ট শুকিয়ে যাওয়া গাছের ডালে আটকে আছে। সেই হাতটি যেন বলছে, আমরা হাল ছাড়িনি, আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছি। এটি তাদের অন্তহীন সংগ্রাম, তাদের অটল সাহস এবং তাদের সবচেয়ে বেদনাদায়ক পরাজয়ের প্রতীক। সেই 238 জন বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু জীবন তাদেরকে আরো ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারেন। আর হ্যাঁ, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।